প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আজকে আমার অনলাইনে প্রথম ক্লাস শুরু করছি। শুভঙ্কর মজুমদার, প্রভাষক অর্থনীতি, ডক্টর এস কে বাকার কলেজ, ধামালিয়া ডুমুরিয়া, খুলনা। আজকে আমাদের যে আলোচনা করতে যাচ্ছি, এই আলোচনার শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে সামগ্রিক আয় বা জাতীয় আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। মোট দেশজ উৎপাদন কি তা লিখতে পারবে। মোট দেশজ উৎপাদন এর বৈশিষ্ট্য কি তা লেখা যাবে। নিট দেশজ উৎপাদনের ধারণা ব্যাখ্যা করা যাবে। আমাদের প্রথমে আমরা দেখে নেব আমাদের সামগ্রিক আয় বলতে আমরা কি বুঝি। সামগ্রিক আয় বা যেটাকে বলা হয় এগ্রিগেট ইনকাম বা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। সাধারণত সামগ্রিক আয় বলতে আমরা যেটাকে বুঝি যে একটি দেশের সার্বিক ইনকাম, আর এটি সাধারণত হয় আমরা যে উৎপাদন করি এই উৎপাদনের বাজার মূল্য। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলা হয়। এখানে যে শিক্ষার্থী একটা বিষয় উল্লেখ করি, বিভিন্ন উপকরণের কথা বলা হয়েছে। উপকরণ কি কি? উপকরণ হচ্ছে চারটি। উৎপাদনের উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটি হচ্ছে উৎপাদনের উপকরণ। চূড়ান্ত দ্রব্য কাকে বলে? চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে দ্রব্যটি সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয়, এটাকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। আর মাধ্যমিক দ্রব্য কি? যে দ্রব্যগুলো সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অন্য কোনো দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। যেমন সুতা দিয়ে কাপড় তৈরি হয়, এক্ষেত্রে সুতা হচ্ছে মাধ্যমিক দ্রব্য আর কাপড় হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তো জাতীয় আয়ের হিসাবে চূড়ান্ত দ্রব্যটি অন্তর্ভুক্ত করা হয়। এজন্য বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশে উৎপাদনের উপকরণ সমূহ কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলা হয়। অন্যভাবেও বলা যায়, আমাদের যে উৎপাদনের উপকরণ সমূহ আমরা দেখে আসলাম, এই যে উৎপাদনের উপকরণ এটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটি উপকরণ উৎপাদন কাজে ব্যবহার করার জন্য এদের যে পারিশ্রমিক, ভূমির পারিশ্রমিক কি? ভূমির পারিশ্রমিক হচ্ছে খাজনা, শ্রমের পারিশ্রমিক হচ্ছে মজুরি, মূলধনের পারিশ্রমিক হচ্ছে সুদ এবং সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা। আমরা যদি এই চারটি উপকরণের পারিশ্রমিক বা আয় যোগ করি তাহলেও জাতীয় আয় পাওয়া যায়। ফলে আমরা জাতীয় আয়ের সংজ্ঞাটি এভাবেও বলতে পারি, উৎপাদনের বিভিন্ন উপকরণের আয় যেমন ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ এবং সংগঠনের মুনাফা প্রভৃতির সমষ্টি হলো জাতীয় আয় বা সামগ্রিক আয়। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে? এই চারটি উপকরণের যোগফল। সামগ্রিক আয় এ ই সমান মোট খাজনা, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেন্ট, মোট মজুরি ওয়েজ, মোট সুদ ইন্টারেস্ট এবং মোট মুনাফা প্রফিট।
জাতীয় আয়ের সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে আমরা দেখি অধ্যাপক মার্শাল জাতীয় আয়ের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন। অধ্যাপক মার্শাল জাতীয় আয়ের সংজ্ঞাতে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সে সংজ্ঞাটা দিয়েছেন এবং বলা হয়েছে কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে ব্যবহার করে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে তাকে জাতীয় আয় বলে। এরপর এই অর্থনীতিবিদ এর নাম হচ্ছে অধ্যাপক পিগু। অধ্যাপক পিগু আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা দিয়েছেন এবং তার কথা হলো জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের মোট বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়। লক্ষ্য করো, অধ্যাপক পিগু বলেছেন জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ হতে প্রাপ্ত আয় সহ সমাজের মোট বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়। লক্ষ্য করো, এই অংশটুকু একটু খেয়াল করো, যা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় এমন আয়কে আমরা জাতীয় আয় বলি। আমি একটা উদাহরণ দেই, যদি আমরা দেখি যেমন মায়ের সেবা, এটা আমরা অর্থের মাধ্যমে কি পরিমাপ করি না, এটাকে জাতীয় আয়ের অংশ বলা যাবে না। আবার একজন নার্সের সেবা, এটাকে জাতীয় আয়ের মধ্যে গণনা করা হবে এই কারণে যে নার্সের সেবা পেতে হলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়, অর্থের মাধ্যমে সেই সেবাটা নিতে হয়। এজন্য নার্সের সেবা এটা জাতীয় আয়ের মধ্যে গণনা করা হবে, আবার মায়ের সেবা এটা জাতীয় আয়ের মধ্যে গণনা করা হবে না। এই জন্য বলা হয়েছে মোট বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়। এরপরে আসি আরেকজন অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদের নাম অধ্যাপক ফিশার এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সে জাতীয় আয়ের সংজ্ঞাটা দিয়েছেন এবং ফিশারের মতে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে আমরা দেখলাম বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে জাতীয় আয়ের সংজ্ঞা প্রদান করেছেন। ফলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে একটি দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলা হয়। জাতীয় আয় ধারণা পেতে গেলে আমাদের জাতীয় আয় বা সামগ্রিক আয় সম্পর্কিত বিভিন্ন ধারণা সম্পর্কে জানতে হয়। সামগ্রিক আয় হলো একটি বিস্তৃত ধারণা। সামগ্রিক আয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণাগুলো ব্যাখ্যা করা প্রয়োজন। আর আমাদের জাতীয় আয়ের সাথে সম্পর্কিত যে ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো হচ্ছে মোট দেশজ উৎপাদন, এরপর হলো নিট দেশজ উৎপাদন, নিট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপি,
এরপর মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই, নিট জাতীয় আয়, নিট ন্যাশনাল ইনকাম এনএনআই। এরপর ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম, এবং ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, ডিসপোজেবল ইনকাম। সামগ্রিক আয় বা জাতীয় আয় ধারণার জন্য বা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা প্রথমে জানব মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত। আমরা জানি একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা লক্ষ্য করি একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের অভ্যন্তরে তথা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। জিডিপি যখন হিসাব করা হয়, জিডিপি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি বিনিয়োগ দ্বারা উৎপাদিত সব রকম দ্রব্য সামগ্রী ও সেবাকর্মকে অন্তর্ভুক্ত করা হয় বা ধরা হয়। জিডিপি হিসাব করার সময় দেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি সকল বিনিয়োগ থেকে যে উৎপাদন আসে এই উৎপাদনকে জিডিপির হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা যে আয় সৃষ্টি হয় এই আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা আরেকবার খেয়াল করি, জিডিপি হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি, এবং সেখানে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশি ও বিদেশি সকল বিনিয়োগ থেকে যে উৎপাদন আসে এগুলো জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিদেশে অবস্থানরত আমাদের দেশীয় নাগরিকরা যারা উৎপাদন করে তাদের উৎপাদন জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। এজন্য জিডিপি নির্ণয়ের প্রথম সূত্রটি হবে আয়ের দিক থেকে জিডিপি। আর এই ক্ষেত্রে আমরা ধরে নেই একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে x1 x2 দিয়ে xn পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে এবং এই দ্রব্যগুলোর দাম যথাক্রমে p1 p2 দিয়ে pn। তাহলে আমাদের জিডিপি হবে জিডিপি সমান x1 p1 যোগ x2 p2 দিয়ে যোগ xn pn। এটি বদ্ধ অর্থনীতিতে জিডিপি এর সংজ্ঞা। এরপর জিডিপি নির্ণয়ের দ্বিতীয় সূত্র ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। এটা বদ্ধ অর্থনীতিতে, যেখানে জিডিপি সমান মোট দেশজ উৎপাদন, সি সমান ভোগ ব্যয়, আই সমান বিনিয়োগ ব্যয় এবং জি সমান সরকারি ব্যয়। জিডিপি এর কিছু বৈশিষ্ট্য আমরা উল্লেখ করি। প্রথমত, জিডিপিতে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মকে বোঝানো হয়।
দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় সেটাকে জিডিপির অন্তর্ভুক্ত করা হয়। এরপর জিডিপিতে দেশের অভ্যন্তরে কর্মরত দেশীয় নাগরিকদের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সামগ্রীকে বোঝায়। দেশের বাইরে কর্মরত দেশীয় নাগরিকদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। আরেকবার বলি, জিডিপিতে দেশের অভ্যন্তরে দেশীয় নাগরিকদের উৎপাদন জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু দেশের বাইরে অর্থাৎ বিদেশে আমাদের দেশীয় যে নাগরিকরা উৎপাদন করতেছে সেই আয় জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপরে জিডিপিতে দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হবে। দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বিদেশিদের উৎপাদিত আয় জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে। জিডিপি বলতে দেশের অভ্যন্তরে অবস্থিত নাগরিকদের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টিকে বোঝানো হয়। জিডিপি দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক হিসেবে ব্যবহৃত হয় না। জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু একটি দেশের উৎপাদন ক্ষমতাটা জিডিপি দ্বারা প্রকাশ পায়। এখন আমরা দেখব নিট দেশজ উৎপাদন বা নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা একটু লক্ষ্য করি, কলকারখানা, যন্ত্রপাতি, ঘরবাড়ি ইত্যাদি মূলধন সামগ্রীর সংস্কার এবং তাদের মেরামত বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বলা হয়। আরেকটু সহজভাবে যদি আমি বলি যে আমরা যে সকল মূলধন সামগ্রী ব্যবহার করি উৎপাদনের ক্ষেত্রে, এই সকল মূলধন সামগ্রীর প্রতি বছর একটা অপচয় ব্যয় বা ক্ষয়ক্ষতি হয়। যেমন একটি মেশিন উৎপাদনে টিকিয়ে রাখার জন্য বা উৎপাদন ক্ষমতা বজায় রাখার জন্য প্রতি বছর তার একটা সার্ভিসিং করানো দরকার পড়ে, বা কোনো একটা বিল্ডিং এর মেরামত করার প্রয়োজন পড়ে। এই যে সমস্ত ব্যয়, এই সমস্ত ব্যয়কে বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। আর মোট দেশজ উৎপাদন হতে এই মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট দেশজ উৎপাদন। আরেকবার বলি, মোট দেশজ উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে নিট দেশজ উৎপাদন পাওয়া যায়। নিট দেশজ উৎপাদনের সূত্রটি হবে কেমন? এনডিপি সমান জিডিপি বিয়োগ সিসিএ, যেখানে এনডিপি সমান নিট দেশজ উৎপাদন, জিডিপি সমান মোট দেশজ উৎপাদন, সিসিএ সমান মূলধন ব্যবহারের অ্যালাউন্স বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। সকলকে ডক্টর এস কে বাকার কলেজের পক্ষ থেকে ধন্যবাদ।